প্রথমত বলি যে শীতকালে মেলা গোটা পশ্চিমবঙ্গেই হচ্ছে, সর্বত্র হচ্ছে, সমস্ত পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, ব্লকে ব্লকে হচ্ছে। তাহলে আর একটা মেলার কেন দরকার? এই প্রথম এই মেলাটায় একটা বাঁশ যিনি বেঁধেছেন তিনিও বাঙালি, লাইট যার দেখতে পাচ্ছেন তিনিও বাঙালি, যিনি মেলা করার জন্য পয়সা দিয়েছেন তিনিও বাঙালি, এবং মেলায় যত রকমভাবে ব্যবসা করছেন ছোট ব্যবসায়ীরা তারাও বাঙালি। এবার এখানে আমরা চেষ্টা করেছি প্রথমেই এমন একটা মঞ্চ তৈরি করার জন্য, এবং প্রথমবার বাঙালি জাতীয়তাবাদীদের একটা মঞ্চ তৈরি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ কখনো এটা দেখেনি যে বাঙালি জাতীয়তাবাদীদের মঞ্চ তৈরি হয়েছে। তা এই মঞ্চ তৈরি করার পিছনে এবং এই মঞ্চের থেকে আমরা যে বার্তাটা দিচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এমনিই বাঙালি ঘেরাও হয়ে গেছে। আমরা প্রায় নিজ ভূমের পরবাসী বা অনেকটা ঘেরাও এটা বলতে পারি। এবার যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে যখনই আমরা কিছু করতে চাই তখনই যেটা ঘটে সেটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে ধর্মের নামে, রাজনৈতিকভাবে, অন্যান্য অনেক কিছুর ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়। আমাদের আর কখনোই বাঙালি বলে একজোট হওয়া হয় না। এটা খুবই দুর্ভাগ্যের। মানে আমরা কিছুদিন আগে একটি দুর্ভাগ্য, মানে আমাদের রাজ্য সারাক্ষণই বেশ কিছু দুর্ভাগ্যজনক মৃত্যুও দেখেছে শেষ কয়েক মাসে। আপনারা দেখেছেন যে বাঙালি সেখানে ভিত্তি, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা বাঙালিকে মেরেছে বিচার প্রক্রিয়া যেদিকে যাচ্ছে তাতে সম্মান রেখে বলা যায় যে প্রত্যেকে তারা বহিরাগত। কিন্তু দেখুন, একই জিনিস যখন গোয়ায় ঘটেছিল সেদিন গোয়ার মুখ্যমন্ত্রী এটা সোচ্চারভাবে বলেছিলেন যে কাল থেকে যদি অমুক জাতির লোকেদের কোনো অসুবিধে হয় বা তাদের প্রতি কোনো বিশৃঙ্খল আচরণ হয় আমার সরকার কোনো দায় নেবে না। হ্যাঁ, এটা তিনি বলতে পারেন। সেই জন্য রাতারাতি প্রতিটা বহিরাগত সেই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের কোনো জাতি উদ্দেশ্য নেই, কিন্তু যদি আপনাকে কেউ ঘরে ঢুকে মারে তাহলে তার আগে কিন্তু আপনাকে জোট বাঁধতেই হবে। এবং সেখানে কেউ যদি আপনাকে ধর্মীয়ভাবে বা অন্য যে কোনো কারণে রাজনৈতিকভাবে আলাদা করতে চায় সেক্ষেত্রে আমাদের একটাই স্লোগান যে ঠুকে বলো ছাতি, দলের উপর জাতি। এবং আমরা সবসময় বলি যে জাতিকে তো বদলানো যায় না, আর আমরা সবসময় এটা মনেও করি যে আমার জাতির আজকেই দুর্দশার কারণ হচ্ছে আমার জাতির পুঁজি নেই। বাঙালির পুঁজি নেই, সেই কারণেই কিন্তু বাঙালিরা যেই দুর্দশা, পুঁজি সম্পূর্ণ বহিরাগতদের দ্বারা নিয়েছে। সেই কারণেই আমাদের খুব ছোট্ট প্রচেষ্টা। কারণ বাঙালি ব্যবসায়ী বলতেই আমরা সর্বদাই তাদেরকে বুঝি যারা সে অর্থে শিল্পপতি, অর্থাৎ বড় শিল্পের সঙ্গে যুক্ত বা ধরুন দীর্ঘদিন ধরে তার পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত। আজকে তিনি একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন। আমরা এটা জানি না যে বারুইপুর বা ক্যানিংয়ে আজকে ব্যবসায়ীদের ছোট্ট উদ্যোগে একটা ক্লাবের ফুটবলের কিন্তু প্রথম প্রাইজ 2.5-3 লক্ষ টাকা। সেখানে কারা আছেন? বাঙালি ব্যবসায়ীরাই আছেন। 90%, 99% বাঙালি ব্যবসায়ীরা সেখানে করছে। খেলা, বিভিন্ন সাংস্কৃতিক উৎসব সবই তারা করছেন, কিন্তু তারা প্রচারে আসেন না। সেই জন্য আমাদের এই মিথ্যেটা বলা হয় যে বাঙালির দ্বারা ব্যবসা। আপনি যদি আমার স্টলগুলোকে ভালো করে দেখেন, দেখবেন বেশিরভাগই বাঙালি মহিলা যারা অন্য অন্য কর্মরত। সবাই যে ঘরে বসে থাকেন তাও নয়, মানে ঘরের কাজও খুব কঠিন, কিন্তু এনারা অন্য কর্ম করেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু স্টলও দেন বিভিন্ন মেলায়। কেন দেন? কারণ বুঝতে পেরেছেন যে আমাদের উদ্যোগী হতে হবে। আর এটাকেই আমরা প্রথম থেকে চাইছি যে এই উদ্যোগটাই চলুক, আমরা সবাই সর্বস্তরের বাঙালিদের সামিল হই। আজকে আমাদের মূল গেট প্রথম দিয়েছিলেন এডি অয়েল, দীর্ঘদিনে বাঙালির প্রতিষ্ঠান সানি ল্যাবরেটরিজ। সেখান থেকে তার এমডি আমাদের প্রথম আশীর্বাদ করেছিলেন। আমাদের বড় গেটটা বালাজি কনস্ট্রাকশনে, তার মালিকও বাঙালি, রাজীব মুখার্জি, তিনিও আমাদেরকে এই উৎসাহ জুগিয়েছেন এটা করতে। এবং বিশ্বাস করুন, ছোট থেকে বড় প্রত্যেকটা বাঙালি ব্যবসায়ী আজ যখন আমরা গিয়ে এইটা বলেছি যে বাঙালিদের জোট বাঁধা, আমাদের পুঁজিকে এক করার জায়গায় এসছে এবং একজোট হওয়ার জায়গায় এসছে, তখন কিন্তু প্রত্যেকে এটা বুঝতে পারছেন যে হয় আজ আমরা জোট বাঁধবো, হয় আমরা থাকবো, নয় কিন্তু আগামী 10 বছর অন্তত বাঙালি জাতির জন্য ভীষণ বড় বিপদ হবে। আপনার কথা শুনে যেটা বললেন খুব ভালো উদ্যোগ, কিন্তু একই সাথে এটাও তো ঠিক যে এখন ধর্মের নামে যে সাম্প্রদায়িকতার বিদ্বেষ, মানুষের মাঝে ব্যবধান, কোথাও এই প্রাদেশিকতার ইয়েটা সে ব্যাপারে আপনার সতর্ক তো?
অত্যন্ত সতর্ক। আমরা প্রথম ছুটে যাই কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা 25 মিনিটের দূরত্বে বাসন্তী বলে একটি ব্লক, ক্যানিং এর অধীনে। এবার সেখানে আমরা যখন যাই, সেখানে একটি ছেলে সাবির মল্লিক তার নাম, মাত্র 300 টাকা রোজে সে হরিয়ানায় কাজ করতে গেছে। এবং সেটা সাবির নয়, তার গোটা গ্রামের বাংলাভাষী সংখ্যালঘু যারা, তারা এই ধরনের লোকেদের সাথে অন্যান্য রাজ্যে যান 300 টাকা 350 টাকা রোজের কাজ করতে যান। দুর্ভাগ্য এটাই যে সাবিরদের কাজটা আমাদের রাজ্যে বড়বাজার এরিয়ায় বা অন্যান্য বাণিজ্যিক এরিয়ায় একটা বহিরাগত এসে দ্বিগুণ তিনগুণ রোজগার আয় করে। আজকে সাবিরদের এই পরিণতির, সাবির কি ওই কাজটা পেতে পারতো না? তার রাজ্য, তার মাটি, কিন্তু সাবির মল্লিককে হরিয়ানা যেতে হয় এবং সেখানে একদিন দুপুরে তাকে গোরক্ষক বাহিনী এসে গরুর মাংস খেয়েছে এটুকু ভেবে, মানে মাংস কেন, তাদের সয়াবিনও জোটে না ও রাজ্যে, হ্যাঁ, তাকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। এবং এই কথাটা আমাদের জানাই হয় না যে হরিয়ানা সরকার একটা শ্রমিকের দেহের প্রতি ন্যূনতম মানে একটা সম্মান দেখায়নি। এক টুকরো বরফ জোটেনি সাবিরদের, বরফ জোটেনি বলেই সাবির মল্লিকের দেহটা যখন বাসন্তীতে এসছিল তখন মাংস পচে পচে পড়ছিল। এটা একটা বাঙালির অবস্থা। যদি কেউ আপনাকে বলে এটা মুসলিমদের অবস্থা, আপনি খুশি হন, তাহলে তার মতো অবিবেচক এবং তার মতো ভয়ঙ্কর এবং কুৎসিততম মিথ্যা আর হতে পারে না। সাবির মল্লিক আসলে ধর্মের নামে যারা বাঙালিকে ভাগ করছে তাদের বিরুদ্ধে 100 বার ধর্মের নামে বাঙালিকে ভাগ করছে বলেই যাদের মুখের ভাষা হিন্দি, তারা যখন আপনাদের বিরাট বিরাট বাজারগুলো, এই কলকাতার রাজধানীর বিরাট বিরাট বাজারে, তারা যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওই প্রতিনিধি যারা থাকেন, মানে ব্যবসায়িক বডি যেটাকে বলে, সেখানে যখন তারা কেউ প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমি বলে দিচ্ছি এই ইন্টারভিউয়ে যান, সেখানে একজন হিন্দিভাষী মুসলিম যেমন থাকেন, একজন হিন্দিভাষী হিন্দুও কিন্তু থাকে। তাদের মধ্যে এই কারণে সাংঘাতিক ভাইচারা, কারণ ওখানে প্রতিদিন কোটি কোটির ব্যবসা হয় এবং তারাই কিন্তু বাঙালিকে এটা বলে যে ও মুসলিম আর তুমি হিন্দু। এই খেলাটায় যেটা হয় তাহলে হচ্ছে আখেরে হিন্দুই হোক বা মুসলিমই হোক, যার মুখের ভাষা বাংলা, এই বাংলাতে তার পেটেই লাথি মারা হচ্ছে, আর বাকিটা আপনাকে খুব গুছিয়ে দেখানো হচ্ছে, সম্পূর্ণ মিথ্যে দেখানো হচ্ছে। এর বিরুদ্ধে তো শুরু থেকে আমরা লড়ছি, আমরা অত্যন্ত সরব। আমরা মানে কোনোভাবেই এই প্রশ্নে, মানে সাম্প্রদায়িকতার প্রশ্নে আমরা কোনো রকম আপোষ করি না। যেখানে বাঙালি বিপদে আমরা সেখানে আছি। বাঙালি উন্নতি, বাঙালির উত্তরণ, বাংলা ভাষার যে চ্যালেঞ্জ, সেইটাকে মোকাবিলা করতে হবে। বিভিন্ন জায়গায় অন্য ভাষার আগ্রাসন, কিন্তু কোনো ঘৃণার বার্তা দিয়ে নয়, কোনো কমিউনিটিকে কোনো কুশব্দ ব্যবহার করে নয়। বাঙালির কাছে পরিষ্কার বার্তাটা, চ্যালেঞ্জ আমাদের সামনে, এটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমাদের উত্তীর্ণ হতে গেলে কিন্তু কালঘাম ছুটে গেল, পরিশ্রম করতে হবে। অন্য জাতিকে খারাপ কথা বলে আমরা আমাদের উত্তরণটা করতে পারবো না। আমাদের কাজের যে প্রত্যয়টা, যে সাহসটা, কালঘাম ছুটে গেলে যাবে, কিন্তু পরিশ্রম করেই আমাদের আসতে হবে। বাঙালিকে ভুলভাবে একটা অলস বলা হয়। যারা বলেন তারা গ্রাম বাংলাটা দেখেননি বা গ্রাম বাংলাটা পড়েননি বা জানেন না। সেখানকার কৃষিজীবী মানুষরা কিন্তু ভোরবেলা উঠে কাজ করছেন। রাত দখলের কথা হয়, সেখানে বিভিন্ন মহিলা ডায়মন্ড হারবার থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর থেকে শুরু করে তারা কিন্তু বিক্রির জন্য রাত 2টো, 2:30টে, 3টে নাগাদ উঠছে। তারা কিন্তু সারাদিন খেটে তারপর বাড়ি যাচ্ছে। সুতরাং খাটনির অভাব নেই, কিন্তু খাটনির যে জায়গাটা আমাদের তৈরি করতে হবে, আমাদের সুযোগটাকে দিতে হবে। যেটা নিয়ে আমাদের অভাব, বা যেভাবে আমাদের বলা হয় যে আমরা গান বাজনা পুঁথিগত বিদ্যায় আমরা অনেক এগিয়ে, কিন্তু আমরা ব্যবসায় পিছিয়ে। কিন্তু ব্যবসাতেও আমরা পিছিয়ে নই। ইতিহাস যদি আমরা দেখি, বাঙালিরাও একসময় ভালো ব্যবসা করেছে, ব্যবসাটা আটকে গেছিল। আবার নতুন করে সেই প্রচেষ্টা করা দরকার, বার্তাটা দেওয়া দরকার প্রত্যেক জায়গায়, বাংলার প্রান্তরে প্রান্তরে, বাংলার গলিতে গলিতে একটা জায়গায় দেওয়া দরকার যে আমরা ব্যবসা করতে পারি, আমরা শিক্ষাতে উন্নতি করতে পারি, আমাদের ভাষার জন্য আমরা লড়ব। আমরাই একটা জাতি যে 3বার লড়াই হয়েছিল ভাষার জন্য।
মানভূম থেকে মানুষ কলকাতায় এসেছিলেন প্রতিবাদ জানাতে বাংলাকে যেন বিহারের মধ্যে অন্তর্ভুক্ত না করা হয়। সেটা 1948 সালে। পরবর্তীকালে মানভূম বাংলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল সেই আন্দোলনের ফলে। আমরা কাছাড়ের ঘটনা জানি, সেখানেও বাঙালি প্রাণ দিয়েছিল তাদের ভাষার জন্য। আর 21শে